আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি ময়েলের প্রাইস চার্টকে অ্যানালাইজ করব। আমি প্রথমে মান্থলি চার্টকে অ্যানালাইজ করব, তারপরে উইকলি চার্টকে অ্যানালাইজ করব এবং সবশেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। এটা হলো ময়েলের মান্থলি চার্ট। এখানে দেখতে পাচ্ছি এই 150 টাকা থেকে 550 উপর পর্যন্ত এই স্টকটা কিন্তু মাল্টিব্যাগার হয়েছিল। প্রায় 3 গুণের বেশি এই স্টকটা কিন্তু এখানে হয়েছিল। এবার স্টকটা লাইফ টাইম হাই থেকে প্রায় 30%-এর বেশি কারেক্ট করেছে। এখানে আমরা বোঝার চেষ্টা করব এই স্টকটায় এখন আমাদের কি করা উচিত। যদি আপনার পোর্টফোলিওতে থাকে স্টকটা, আপনার কি করা উচিত, আর যদি আপনার না থেকে থাকে তাহলে কি বাই করা উচিত, সেটাই কিন্তু বোঝার চেষ্টা করব আজকের ভিডিওতে। এখানে মান্থলি চার্টে আমি সবার প্রথমে যেটা করব, এখানে চলছে কিন্তু আপ ট্রেন্ড, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা এখানে যদি একটা আপ ট্রেন্ডের লাইন ড্র করতে চেষ্টা করি, আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি একটা সুন্দর আপ ট্রেন্ড চলছে। এবারে মান্থলি চার্টে আমি একটা ডিমান্ড জোন ড্র করার চেষ্টা করব, যেখানে প্রাইসের সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে স্ট্রং ডিমান্ড জোন হলো এইটা, যেটার আপার লেভেল হলো 320 টাকা এবং লোয়ার লেভেল হলো প্রায় 250 টাকা। এই জোনের কাছাকাছি যদি প্রাইস আসে তাহলে আপনি বাই করার জন্য ভাবতে পারেন। ময়েলের মান্থলি চার্টে এই মুভিং অ্যাভারেজটা যে আমি অ্যাড করেছি, এটা হলো 12 সিম্পল মুভিং অ্যাভারেজ। যেহেতু 12 মাসে 1 বছর হয়, তাই এখানে আমি 12 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি মান্থলি চার্টে। প্রাইস কিন্তু এখনো পর্যন্ত 12 মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। আপ ট্রেন্ডের কন্ডিশনই হলো প্রাইস যতক্ষণ 12 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে ক্লোজিং বেসিস, ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ড ইনট্যাক্ট থাকবে। এখানে কিন্তু প্রাইস 12 মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। এখানে একটা সম্ভাবনা হতে পারে প্রাইস এই 12 মুভিং অ্যাভারেজের কাছে এসে সাপোর্ট নিতে পারে এবং এখান থেকে রিভার্স করে যেতে পারে, আর নতুবা এই ডিমান্ড জোনের কাছে এসে প্রাইস সাপোর্ট নিতে পারে। তাই আপনি যদি নতুন করে এই স্টকটিতে বাই করতে চান, আপনি দুটো পার্টে পজিশন নিতে পারেন। এক, যখন এই মুভিং অ্যাভারেজটার কাছে অর্থাৎ 367 এই ভ্যালুটা রয়েছে এখন মুভিং অ্যাভারেজের, তো এই প্রাইসে যদি এই স্টকটি আসে, সেক্ষেত্রে আপনি অর্ধেক কোয়ান্টিটি বাই করলেন, এবং এই ডিমান্ড জোনে যদি প্রাইস আসে তখন অর্ধেক কোয়ান্টিটি বাই করলেন। আপনার স্টপ লস থাকবে কিন্তু 250 টাকার কাছাকাছি এই রেঞ্জটার নিচে, এবং এই রেঞ্জের নিচে যদি প্রাইস ক্লোজ করে দেন আপনি এক্সিট করবেন, এইটা চার্ট বলছে কিন্তু। এবারে ময়েলের প্রাইস চার্টকে আমি অ্যানালাইজ করব উইকলি টাইম ফ্রেমে। এটা হলো ময়েলের উইকলি চার্ট। এখানে আমি একটা মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি, এটা হলো 52 মুভিং অ্যাভারেজ। যেহেতু 52 সপ্তাহে 1 বছর হয়, তাই এখানে 52 সিম্পল মুভিং অ্যাভারেজকে আমি উইকলি চার্টে ব্যবহার করেছি। এখানেও কিন্তু একই নিয়ম, যতক্ষণ 52 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ড ইনট্যাক্ট থাকবে। এখানেও কিন্তু প্রাইস 52 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে এখনো পর্যন্ত ক্লোজিং বেসিস রয়েছে। এখানে 2022-এর মাঝামাঝি সময় থেকে ট্রেন্ডটা কিন্তু শুরু হয়েছে এই মুভিং অ্যাভারেজের উপরে। তবে থেকে প্রাইস কিন্তু কখনো এই 52 সিম্পল মুভিং অ্যাভারেজকে টাচ পর্যন্ত করেনি। এইবারে প্রাইস কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে এই 52 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে। তাই প্রাইসের এই জায়গায় আসার অর্থ হলো মান্থলিতে 12 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্রেক করা এবং এই মুভিং অ্যাভারেজকে টাচ করা। তো সেক্ষেত্রে কিন্তু একটা বাই করার সুযোগ রয়েছে। তাহলে এই জোনটাতে যদি প্রাইস আসে তাহলে কিন্তু আমরা একটা বাই করার সুযোগ নিতে পারি। এবারে আমি এই ময়েলের প্রাইস চার্টকে ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করব। এটা হলো ময়েলের ডেইলি প্রাইস চার্ট। ডেইলিতে ময়েলের চার্টে আমি কিন্তু দেখতে পাচ্ছি আগে যেটা হয়েছিল সেটা হলো হায়ার সুইং হাই, হায়ার সুইং লো। এই যে হাইগুলো আমি মার্ক করছি, এগুলো দেখুন সব হায়ার সুইং হাই, ঠিক আছে। এবারে যদি লোগুলোকে মার্ক করি তাহলে দেখবেন এইখানে একটা লো, এরপর এইখানে একটা লো, এরপর এইখানে একটা লো, এরপর এইখানে একটা লো, এবং এই লোটার কাছাকাছি কিন্তু প্রাইস এই জায়গাটায় লো তৈরি করেছিল, অর্থাৎ এটাও কিন্তু সেম লো এর বরাবর। অর্থাৎ এটাকে কিন্তু কোনোভাবে আমরা বলতে পারি না যেটা লো আর লো তৈরি হয়েছে। এই লোটার কাছাকাছি এসে কিন্তু প্রাইস হল্ট করে
এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে রিভার্স করে যায় এবং কিন্তু প্রাইস এখানে যে প্রথমবার এলো কারেক্ট করে উপর থেকে এবং তারপরে একটা লোয়ার টপ বানালো, এই লোয়ার টপের পরে লোয়ার লো না বানিয়ে প্রাইস কিন্তু ডাব্লু প্যাটার্ন করে উপর দিকে ব্রেকআউট দিয়ে চলে গেল। তার ফলে আপ ট্রেন্ডটা কিন্তু আরো স্ট্রং হয়ে গেল এবং প্রাইস নতুন করে লাইফ টাইম হাই ক্রিয়েট করতে পারল। এইবারে যেটা ঘটেছে সেটা হলো এইখানটায় লক্ষ্য করে দেখুন, এখানে মাল্টিপল টাইম প্রাইস কিন্তু রিজেক্ট করেছে উপরের দিকে এবং উপর থেকে সাপ্লাই প্রেসার আসার ফলে প্রাইস কিন্তু নতুন করে উপর দিকে র্যালি করাতে পারে এবং তারপরে এই জায়গাটাতে কয়েক মাস, মোটামুটি 3 মাস কাটানোর পর প্রাইস একটা কারেকশন আসে এবং এই কারেকশনটা কিন্তু সব থেকে বড় কারেকশন এই র্যালিটা চলাকালীন। প্রায় 30%-এর উপর প্রাইস কিন্তু কারেক্ট করেছে এইখানে। এই র্যালিটা চলাকালীন প্রাইস কিন্তু লক্ষ্য করুন, এইখান থেকে যখন কারেকশন দেয় এটাও কিন্তু প্রায় 30%-এর কাছাকাছি এবং এরপরে প্রাইস এখানে রিজেক্ট করার পর এই জোন থেকে যে কারেকশন দিয়েছে এটাও কিন্তু এখন 30%-এর বেশি হয়ে গেছে। তাই এখানে 30% কারেকশন করার পর প্রাইস একটা ডাব্লু প্যাটার্ন করে ব্রেকআউট দিয়েছিল। এবার এখানে দেখার বিষয় যে এখানে প্রাইসে কিন্তু একটা স্ট্রং ডিমান্ড জোন রয়েছে ডেলি চার্টে এই জায়গাটায়। এখন দেখার যে প্রাইস এই সব জায়গা থেকে রিভার্স করে নাকি এই বড় ডিমান্ড জোন যেটা আমরা মান্থলি চার্টে ড্র করেছিলাম এই জায়গায় আসে। তো যদি এইখানে প্রাইস বেস বানায় এবং এই জায়গাটায় 350-এর কাছাকাছি এই জায়গাটায় যদি প্রাইস একটা বেস বানায় এবং এখানে রিভার্সাল ক্যান্ডেলস্টিক যদি আমরা দেখতে পাই চার্টে, তাহলে ওই রিভার্সাল ক্যান্ডেলস্টিকের নিচে স্টপ লস রেখে আমরা কিন্তু সেই ক্যান্ডেলটার হাই ব্রেক করলে একটা বাই পজিশন নিতে পারি এবং স্ট্রিক্ট স্টপ লসের মাধ্যমে। এবারে ময়েলের উইকলি চার্টের সাথে আমি আরএস বা রিলেটিভ স্ট্রেংথকে বোঝার চেষ্টা করব। তো উইকলি চার্টে আমাদের যেটা দেখতে হবে, আরএস বা রিলেটিভ স্ট্রেংথ পজিটিভ থাকাকালীন প্রাইসের চার্টে যেন কোনো বড় কারেকশন না আসে। যদি খুব বড় কারেকশন হয় সেটা কিন্তু আপ ট্রেন্ডের জন্য 20%-এর কম হওয়া দরকার, কিন্তু এক্ষেত্রে কারেকশন হয়ে গেছে কিন্তু 30%-এর বেশি। তাই এই ট্রেন্ডটা দুর্বল হয়ে যাবে যদি কোনো কারণে 350-র নিচে এই স্টকটা ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু এখানে নিচের দিকে বড় ফল আসার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তাই এখানে একটা স্ট্রং রিভার্সাল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়েলের উইকলি চার্টের সঙ্গে আমি একটা টুল ব্যবহার করেছি, এটা হলো ট্রেন্ড ব্যান্ড। প্রাইস যতক্ষণ এই ট্রেন্ড ব্যান্ডের উপরে থাকবে ততক্ষণ আপ ট্রেন্ড শক্তিশালী থাকবে। প্রাইস যদি এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে ঢুকে পড়ে এবং সাইডওয়েজ করতে শুরু করে, তাহলে কিন্তু এখানে মাইনর ছোটখাটো কারেকশন হতে পারে বা টাইম কারেকশনের মাধ্যমে প্রাইস এখানে সাইডওয়েজ করতে পারে। কিন্তু প্রাইস যদি উইকলি চার্টে এই ট্রেন্ড ব্যান্ডের নিচে ক্লোজ করে, সেক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ড দুর্বল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপ ট্রেন্ড রিভার্স করে যেতে পারে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস এই ট্রেন্ড ব্যান্ডের লোয়ার জোনকে ব্রেক করে নিচে ক্লোজ করেছে এবং নিচের দিকে আরো কারেকশন দিয়েছে। তাই এই ট্রেন্ডটা কিন্তু আগের মতো আর স্ট্রং নেই, শক্তিশালী নেই। এই স্টকটাকে যদি আমি এই সাপোর্ট এরিয়াতে 350-360-এর রেঞ্জে যদি বাই করি এবং 350 কি 340-এর নিচে যদি আমি স্টপ লস লাগাই, সেক্ষেত্রে কিন্তু এর ম্যাক্সিমাম টার্গেট কিন্তু 450 ধরে আমাকে চলতে হবে, কারণ ট্রেন্ডটা দুর্বল হয়ে গেছে, ট্রেনে কিন্তু অনেকটা বেশি ফল হয়েছে, যার জন্য এই স্টকটা যখন রিভার্স করবে তখন কিন্তু উপর থেকে সাপ্লাই প্রেসার আসতে পারে। ময়েলের চার্টে এখন মোমেন্টাম কেমন তা বোঝার জন্য আমি 3টে টাইম ফ্রেমে আরএসআই কোন জোনে রয়েছে সেটাকে বোঝার চেষ্টা করব। আরএসআই এর নিয়মটা কি না, মান্থলি ও উইকলি আরএসআই যদি 60-এর উপরে থাকে সেটাকে বলা হয় স্ট্রং বুলিশ, কিন্তু মান্থলি ও উইকলি আরএসআই যদি 60 ও 50-এর ভিতরে থাকে সেটাকে বলবো বুলিশ। কিন্তু মান্থলি ও উইকলি আরএসআই যদি 50-এর নিচে থাকে সেটাকে কিন্তু বলবো বেয়ারিশ। আবার ডেইলি আরএসআই হচ্ছে, ডেইলি আরএসআই যদি 60-এর উপরে থাকে সেটাকে বলবো স্ট্রং বুলিশ, কিন্তু ডেইলি আরএসআই যদি 60 ও 40-এর ভিতরে থাকে সেটাকে কিন্তু বলবো সাইডওয়েজ বা টাইম কারেকশন ফেজ, কিন্তু ডেইলি আরএসআই যদি 40-এর নিচে থাকে সেটা কিন্তু বেয়ারিশ। এখানে দেখতে পাচ্ছি মান্থলি আরএসআই কিন্তু 60-এ রয়েছে এখন, যার অর্থ হচ্ছে স্ট্রং বুলিশ, কিন্তু উইকলি আরএসআই কিন্তু 50-এর নিচে এবং প্রায় 40-এর কাছাকাছি, এটাকে কিন্তু বেয়ারিশ থেকে স্ট্রং বেয়ারিশ বলা যায়। এবং ডেইলি আরএসআই রয়েছে 40-এর থেকে অনেকটা নিচে, এটাকেও কিন্তু বলা যায় স্ট্রং বেয়ারিশ। তাই এই স্টকটা তার স্ট্রেংথ ফিরে পেতে হলে একে কিন্তু
উইকলি আরএসআই কে যত তাড়াতাড়ি সম্ভব 50-র উপরে উঠে আসতে হবে এবং 50-র উপরে হল্ড করতে হবে এবং 50 থেকে গ্র্যাজুয়ালি 60-র দিকে যেতে হবে। এই স্টকটা যদি বাউন্স দেয় এবং তখন যদি আরএসআই 50-র উপরে যেতে না পারে বা সাস্টেন না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু স্টকটাতে আবার সাপ্লাই প্রেসার আসবে। তাই যদি বাই করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু স্টকটাকে আমরা ছোট টার্গেটের জন্য বাই করার চেষ্টা করব, ছোট স্টপ লস ব্যবহার করে। উপরে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ময়েলের প্রাইস চার্ট, আর নিচে হচ্ছে ময়েল যে স্টকটা, এটা হলো মাইনিং সেক্টরের একটা স্টক। তো নিচে মাইনিং সেক্টরের ব্রেথ চার্ট আমরা দেখতে পাচ্ছি। সবুজ লাইনটার অর্থ হলো 41% স্টক মাইনিং সেক্টরের এখন আপ ট্রেন্ডে চলছে এবং 18% মাইনিং সেক্টরের স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে। আমরা দেখব এই সবুজ লাইনটার সঙ্গে তুলনা করে প্রাইসকে, যে প্রাইস এই সবুজ লাইনটার সঙ্গে তাল মেলাতে পারছে কিনা। সবুজ লাইনটা কিন্তু ধীরে ধীরে এখানে লোয়ার টপ করে গ্র্যাজুয়ালি উপর থেকে নিচের দিকে নেমে এসেছে। প্রাইসেও কিন্তু দেখছি প্রাইস যখন এই জায়গাটায় পৌঁছলো, এই জায়গাটা, তারপর থেকে প্রাইস বহুবার উপরে যাওয়ার চেষ্টা করেছে। সবুজ লাইনটা কিন্তু উপর থেকে আস্তে আস্তে নামছে, কিন্তু প্রাইস উপরের দিকে নতুন নতুন হাই তৈরি করেছে, কিন্তু উপরে ক্লোজ তো করতেই পারেনি, বরং উপর থেকে সাপ্লাই চলে এসেছে। এখানে মেটাল সেক্টরে কিন্তু ধীরে ধীরে সাপ্লাই প্রেসার আসে এবং স্টকটাতেও কিন্তু রিজেক্ট করে। স্টকটা প্রায় 3 মাস ধরে একটা রেঞ্জে থেকে রিজেকশন দিয়ে যায়, কিন্তু উপরে র্যালি করাতে ব্যর্থ হয়। তারপরে সেক্টরের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু স্টকটাতে কারেকশন আসে। তো স্টকটাতে এখন যখন কারেকশন দেখতে পাচ্ছেন, সেক্টরেও কিন্তু এখন কারেকশন রয়েছে। সেক্টরের ব্রেথ কিন্তু বলছে যে মে মাসে সেক্টরের মধ্যে যে স্ট্রেংথটা ছিল, তখন কিন্তু এই আপ ট্রেন্ডের স্টকের পরিমাণ ছিল প্রায় 70%, সেই ভ্যালুটা কিন্তু এখন হয়ে গেছে 41%। তাই সেক্টরে কিন্তু কারেকশন এসেছে ভালো রকম এবং স্টকটাতেও কিন্তু ভালো রকম কারেকশন দিয়েছে, অর্থাৎ স্টক ও সেক্টর দুটো একে অপরকে সাপোর্ট দিয়ে চলছে, অর্থাৎ নিচের দিকে সাপ্লাই প্রেসার বেশি রয়েছে। এবারে আমি ময়েলের চার্টের সাথে নিফটির চার্টকে তুলনা করব। লক্ষ্য করে দেখুন, নিফটিতে নতুন নতুন অল টাইম হাই বা 52 উইক হাই হয়েছে, কিন্তু ময়েলের চার্টে কিন্তু প্রাইস ধীরে ধীরে লোয়ার টপ করে গ্র্যাজুয়ালি নামতে নামতে এসেছে। যেখানে নিফটি এই জায়গাটায় বেস ফর্ম করে সরাসরি উপরে চলে যায় এবং নতুন লাইফ টাইম ক্রিয়েট করেছে, ময়েলের চার্টে কিন্তু নতুন লাইফ টাইম হাই ক্রিয়েট করতে পারেনি এবং প্রাইসে লোয়ার টপ তৈরি হওয়া শুরু হয়ে গেছে, যেটা কিন্তু নিফটির চার্টে আমরা দেখতে পাচ্ছি না। তো ময়েলের চার্ট আর নিফটির চার্টকে অ্যানালাইজ করে পরিষ্কার বুঝতে পারছি যে এই যে ফেজটা ছিল জুন জুলাই, এই ফেজে নিফটি গ্র্যাজুয়ালি উপরের দিকে গেছে, কিন্তু এই ভালো ফেজটাতে যখন নিফটি নতুন নতুন লাইফ টাইম হাই তৈরি করছে, তখন ময়েল কিন্তু রিজেক্ট করছে তার আগের লাইফ টাইম হাইয়ের জোনের কাছে, কিন্তু ফার্দার র্যালি কিন্তু করাতে ব্যর্থ হয়েছে এই জোনটার উপরে। 550 টাকার উপরে ময়েল কিন্তু র্যালি করাতে ব্যর্থ হয়েছে যখন নিফটিতে ভালো রকম র্যালি হচ্ছে। তো এইখানে কিন্তু স্টকটা সাপ্লাই প্রেসার ধরা পড়েছিল, যার ফলে এখান থেকে প্রাইস গ্র্যাজুয়ালি নেমে আসে, কিন্তু নিফটি কিন্তু গ্র্যাজুয়ালি উপরের দিকে চলে যায়। তাই এই দুটো চার্টকে বিচার করে আমরা বুঝতে পারি যে ময়েলের চার্টে কিন্তু ভালো রকম সাপ্লাই প্রেসার আছে। তাই ময়েলের চার্টে ডিমান্ড জোন অর্থাৎ 350-60-এর কাছাকাছি আমরা যদি একটা ছোট করে বাই করি, অবশ্যই আমাদের কাছাকাছি টার্গেট বলতে 430-450 এই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। কিন্তু যাদের রয়েছে ময়েলের স্টক, এবার তারা কি করবেন জেনে নিন। যদি ময়েল 350 টাকার নিচে উইকলি টাইম ফ্রেমে ক্লোজ করে উইকলি চার্টে, সেক্ষেত্রে যে ক্যান্ডেলের মাধ্যমে 350 টাকার নিচে ক্লোজ করবে, সেই ক্যান্ডেলের লো ব্রেক করলে আপনি এক্সিট করে যাবেন, কারণ সেক্ষেত্রে কিন্তু চার্টে আরো বেশি সেলিং প্রেসার আসার সম্ভাবনা বেড়ে যাবে। তো যতক্ষণ না সেটা ব্রেক হচ্ছে, তার আগে যদি প্রাইস 430 বা 450-এর কাছে চলে আসে, সেক্ষেত্রে যাদের হোল্ডিংয়ে রয়েছে তাদেরকে বলবো এক্সিট করে যাওয়াটা বেটার হতে পারে। আমি এখানে আমার ভিউ শেয়ার করলাম, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা নিজেরা চার্ট অ্যানালাইজ করে নিজেদের পজিশনকে ভালো করে বিচার করে সিদ্ধান্ত নেবেন। এটা আমার একান্ত ব্যক্তিগত অ্যানালিসিস, আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।